গত ক্লাসে আমরা স্বাদের উপর ভিত্তি করে এবং বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ দেখেছিলাম। আজকে আমরা দেখব রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তো রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে 4 প্রকার দেখতেই পাচ্ছ: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। তো আজকে আমরা মেইনলি মনোস্যাকারাইডের কিছু অংশ পড়ব। ফার্স্টে আমাদের জানতে হবে মনোস্যাকারাইড কি। মনোস্যাকারাইড মানে হচ্ছে যেই স্যাকারাইডগুলোকে বা যে কার্বোহাইড্রেটকে আর ভাঙা যায় না, সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এবং মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যাটা মনে রাখো 3 থেকে 10টা কার্বন। তাহলে 3 থেকে 10টি কার্বন যুক্ত যুক্ত শর্করাকে আমরা বলতে পারি মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি সেটাও একটু জেনে রাখো। এখানে ডাই কথাটার অর্থ হচ্ছে দুই। তাহলে দুইটা মনোস্যাকারাইড, যে সকল স্যাকারাইডকে ভাঙলে বা যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড আমরা পাবো, তারা হচ্ছে ডাইস্যাকারাইড। বুঝতে পেরেছো? তাহলে এই ডাইস্যাকারাইড কয়টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত? দুইটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত। তাহলে এখানে আছে দুইটি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। অলিগো কথাটার অর্থ হচ্ছে দুইয়ের বেশি, অর্থাৎ 3 থেকে 10টা মনোস্যাকারাইড। যদি 3 থেকে 10টি মনোস্যাকারাইড নিয়ে 3 থেকে 10টি মনোস্যাকারাইড যদি পাওয়া যায় কোনো একটা কার্বোহাইড্রেটকে ভাঙলে, সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। এবং পলি নামটা শুনেই বুঝতে পারতেছো পলি কথাটার অর্থ হচ্ছে অনেক। তাহলে এই অনেকটা আসলে কত? অনেক মানে হচ্ছে 10 এর বেশি। 10 এর বেশি মনোস্যাকারাইড থাকলে সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইড দ্বারাই কিন্তু বাকি প্রকারভেদগুলো গঠিত, তাই না? আর মনোস্যাকারাইড মানে কি ভাইয়া? মনোস্যাকারাইড মানে হচ্ছে এখানে কার্বনের সংখ্যা কয়টা? কার্বনের সংখ্যা 3 থেকে 10টা। আশা করি বুঝতে পেরেছো। এবং 3টা কেন? সর্বনিম্ন কার্বন সংখ্যা হচ্ছে 3। কেন 3? এগুলো আমরা আগের ক্লাসে জেনে এসেছি, তাই না? তাহলে আসো আমরা মনোস্যাকারাইড নিয়ে আরো বিস্তারিত পড়ব। সো মনোস্যাকারাইড, তোমরা এর আগেও জেনেছো যে মনোস্যাকারাইড এটা এটা এখানে অ্যালডিহাইড মূলক থাকে অথবা থাকে কিটোন মূলক। এটা তোমরা আগের ক্লাসগুলোতে জেনেছো। তাহলে এই অ্যালডিহাইড মূলক এবং কিটোন মূলকের উপর ভিত্তি করে এই মনোস্যাকারাইডগুলো দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় অ্যালডোস শর্করা, আরেকটাকে বলা হয় কিটোস শর্করা। তাহলে যদি অ্যালডিহাইড মূলক থাকে, এই অ্যালডিহাইড মূলকগুলোকে বলা হয় অ্যালডোস শর্করা। এই অ্যালডিহাইড মূলক থাকলে কোনো একটা শর্করাতে, সেটাকে বলা হয় অ্যালডোস শর্করা। অ্যালডোজ শর্করা। আর যদি কিটোনমূলক থাকে, কিটোনমূলক থাকলে সেটাকে বলা হয় কিটোস শর্করা। সো কিটোনমূলক যদি থাকে সেটা হচ্ছে কিটোস শর্করা। আমরা একটু পরে আর একটু জানতে পারবো এই অ্যালডোজ কি কিটোস কি। একটু পরে যারা বুঝতেছো না তারা একটু পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মনে রাখো যে এই মনোস্যাকারাইডগুলা, এগুলো হয় হয় অ্যালডোস শর্করা অথবা হয় কিটোস শর্করা। এখন ভাই আমরা জানি যে মনোস্যাকারাইড মানে কি। মনোস্যাকারাইড মানে হচ্ছে 3 থেকে 10টা কার্বন দ্বারা গঠিত কার্বোহাইড্রেটটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের একটা নাম আছে, এদেরকে বলা হয় ট্রায়োজ। 4 কার্বন হইলে তাদেরকে বলা হয় টেট্রোজ, 5 কার্বন হইলে পেন্টোজ, তাই না? তো এইভাবে নামগুলো বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে আসো আমরা মনোস্যাকারাইড এটা নিয়ে আরেকটু বিস্তারিত পড়ি। আমরা উদাহরণগুলো পড়বো। সো আমরা কি পড়বো ভাইয়া? আমরা পড়বো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, স্যাকারাইড। ওকে, আচ্ছা মনোস্যাকারাইড। এখন এই মনোস্যাকারাইড এটা তো দুই ধরনের হতে পারে আমরা জানি। এটা হতে পারে হয় অ্যালডোজ অথবা হতে পারে কিটোজ, তাই না? সো এটা আমরা জানি যে এটা দুই রকমের হতে পারে। এটা হতে পারে অ্যালডোজ শর্করা, এটা হতে পারে অ্যালডোজ শর্করা, এটা হতে পারে কিটোজ শর্করা। এই নামগুলো আমরা জানি, তাই না? একটু আগেও দেখেছি। সো অ্যালডোজ শর্করা কারা এবং কিটোজ শর্করা কারা, এই বিষয়টা আমাদের এখন জানতে হবে খুব ভালো করে। এবং এইটা কিন্তু এমসিকিউতে আসবে। এমসিকিউ বা সিকিউতে না, এমসিকিউতে বেশি আসে। সো মনোস্যাকারাইড আমরা তো জানি যে 3 থেকে 10 কার্বন হলে তারা হচ্ছে মনোস্যাকারাইড। এখন 3 কার্বন বিশিষ্ট যে শর্করা, কার্বন সংখ্যা যদি 3টা হয়, তাহলে সেই স্যাকারাইডটাকে কি বলা হয়? আমরা এর আগেও জেনেছি এই ধরনের স্যাকারাইডকে, 3 কার্বন বিশিষ্ট স্যাকারাইড হচ্ছে ট্রায়োজ। ট্রায়োজ। তাহলে এই ট্রায়োজ, এই শর্করাটা অ্যালডোজও হইতে পারে আবার কিটোজও হইতে পারে।
অ্যালডিহাইড মূলকও হইতে পারে, আবার কিটোন মূলকও হইতে পারে, তাই না? তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করা এটা হয় অ্যালডোজ হবে অথবা কিটোজ হবে। অ্যালডোজ কারা মনে রাখো, আমরা ট্রায়োজের উদাহরণ জানি গা, এবং আরেকটা উদাহরণ হচ্ছে ধা। তোমরা আশা করি জানো এটা, গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটোন। তাহলে এই গ্লিসারালডিহাইড এটা হচ্ছে অ্যালডোজ শর্করা, এবং ডাইহাইড্রক্সি এসিটোন ওইটা হচ্ছে কিটোজ শর্করা, তাই না? সো এই গা কথাটার অর্থ হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, রালডিহাইড। এবং ধা কথাটার অর্থ হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন, এটাকে বলা হয় ডাইহাইড্রক্সি এসিটোন। ওকে, তাহলে ট্রায়োজের উদাহরণ হচ্ছে গাধা। এরপর আসো 4 কার্বন বিশিষ্ট শর্করাকে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো টেট্রোজ, তাই না? তাহলে 4 কার্বন সংখ্যা যদি 4টা হয় তাহলে সেই ধরনের শর্করাকে বলা হয় টেট্রোজ। সো টেট্রোজ কারা? টেট্রোজ কারা সেটা আমাদের জানতে হবে। টেট্রোজ কারা মনে রাখো, ইরিথ্রোজ। ইরিথ্রোজ হচ্ছে টেট্রোজের উদাহরণ। তাহলে ইরিথ্রোজ হচ্ছে অ্যালডোজ টেট্রোজ। তাহলে কিটোজ টেট্রোজ কারা? কিটোজ টেট্রোজ হচ্ছে ইরিথ্রুলোজ। এই নামটা মনে রাখো, এই যৌগটার নাম হচ্ছে ইরিথ্রুলোজ। এটা হচ্ছে কিটোজ টেট্রোজ। তাহলে কার্বন সংখ্যা যদি 5টা হয় তাহলে তাদেরকে আমরা বলবো পেন্টোজ। আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে তাদেরকে আমরা বলবো পেন্টোজ। কেন? পেন্টা কথাটার অর্থ হচ্ছে 5, তাহলে ওএসি যোগ করলে সেটাকে আমরা বলি পেন্টোজ। আচ্ছা, সো এই পেন্টোজের উদাহরণ কোনগুলা? পেন্টোজের উদাহরণটা মনে রাখো ভাইয়া, ওই যে আমরা যে রাইবোজ সুগার পড়েছি, তাহলে এই রাইবোজ সুগার, এরপরে ডিঅক্সিরাইবোজ, এরপরে জাইলোজ, অ্যারাবিনোজ। তাহলে এই যে এই শর্করাগুলা, এইগুলা হচ্ছে অ্যালডোজ পেন্টোজ বা অ্যালডোপেন্টোজ। তাহলে এই শর্করাগুলা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, এগুলো হচ্ছে অ্যালডোপেন্টোজ। এবং কিটোপেন্টোজ কারা? কিটোপেন্টোজ হচ্ছে মনে রাখো জাইলুলোজ, এরপরে রাইবুলোজ। ওকে, সো এগুলো হচ্ছে কিটোস পেন্টোজ। আচ্ছা, এরপরে দেখো 6 কার্বন হইলে, এই 6 কার্বনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 6 কার্বন হইলে সেটাকে বলা হয় হেক্সোজ। হেক্সো কথাটার অর্থ হচ্ছে 6, ওই যে ব্রাজিলের হেক্সা মিশন, তাই না? সো হেক্সোজ, অ্যালডোহেক্সোজ কারা? অ্যালডোহেক্সোজ হচ্ছে গ্লুকোজ। অ্যালডোহেক্সোজের উদাহরণটা মনে রাখো ভাইয়া, অ্যালডোহেক্সোজ হচ্ছে গ্লুকোজ। এরপরের উদাহরণটা হচ্ছে গ্যালাক্টোজ। আরো একটা উদাহরণ মনে রাখো, ম্যানোজ। তাহলে এই ম্যানোজ এটাও কিন্তু অ্যালডোহেক্সোজ। বুঝতে পেরেছো? তাহলে কিটোহেক্সোজ কোনটা? কিটোহেক্সোজ হচ্ছে ফ্রুক্টোজ। এই নামটাও আশা করি তোমরা জানো। সো এই ফ্রুক্টোজটা হচ্ছে কিটোহেক্সোজ। আচ্ছা, তাহলে দেখো আমরা অনেকগুলো পড়ে ফেলেছি। বইয়ে 7 পর্যন্ত আছে। তাহলে 7 কার্বন বিশিষ্ট যে শর্করা সেটাকে আমরা কি বলতে পারি? হেপ্টোজ বলতে পারি। বাংলাতে লিখে দিই, হেপ্টোজ। এবং হেপ্টোজের উদাহরণ একটাই আছে, সেটা হচ্ছে অ্যালডোহেপ্টোজের উদাহরণ হচ্ছে সিডোহেপ্টোলোজ। ওকে, আর কিটোহেপ্টোজের উদাহরণ নাই, বইয়ে দেয়া নাই, বইয়ে একটাই দেওয়া আছে শুধুমাত্র। আচ্ছা, তাহলে বইয়ে না থাকলেও আমাদের যদি 8টা কার্বন হয় তাহলে সেটাকে কি নামে আমরা ডাকবো? অক্টা মান হচ্ছে 8, তাই না? সো অক্টোজ বলতে পারি আমরা, তাই না? সো 8 কার্বন হইলে সেটাকে আমরা বলি অক্টোজ। তোমরা অক্টাল সংখ্যা পড়েছো। এরপরে দেখো 9টা কার্বন হইলে সেটাকে আমরা বলি ননজ। এবং 10টা কার্বন হইলে সেটাকে আমরা বলি ডেকোজ। জাস্ট নামগুলো মনে রাখো তাইলেই হবে। উদাহরণগুলা তোমাদের আবুল হোসেন স্যারের বইয়ে যেহেতু দেয়া নাই, আমরা পড়তেছি না, ঠিক আছে? তো এই হচ্ছে মনোস্যাকারাইড। এবং মনোস্যাকারাইডের মধ্যে কিছু আছে অ্যালডোজ, কিছু আছে কিটোজ। সেই নামগুলো আমরা জেনে গেলাম, এবং এই নামগুলো তোমার একদম মুখস্থ রাখতে হবে ভাইয়া।
কোনটা অ্যালডোস শর্করা, কোনটা কিটোস শর্করা, এটাও তোমার আলাদাভাবে একটু জানতে হবে। আচ্ছা, সো এইবার আসো আমরা একটু আরেকটু গভীরের দিকে যাই। সেটা হচ্ছে মনোস্যাকারাইডের মধ্যে ট্রায়োস কারা। এই ট্রায়োস সম্পর্কে আমরা একটু পড়ি। ট্রায়োস, তাহলে ট্রায়োস মানে কি ভাইয়া? ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে ট্রায়োজের উদাহরণ আমরা পড়েছি গাধা, এবং গ্লিসারালডিহাইড বা গা যেটা, সেটাকে আমরা বলি অ্যালডোট্রায়োস, এবং যেটা হচ্ছে ধা, সেটা হচ্ছে কিটোট্রায়োস, তাই না? সো অ্যালডোট্রায়োস পাওয়ার জন্য আমাদের তাহলে এটা ট্রায়োস মানে যেহেতু 3 কার্বন, আমি 3টা কার্বন ফার্স্টে দিয়ে নিই। এই যে 3টা কার্বন আমি দিয়ে নিলাম। এবার অ্যালডোজ বানানোর জন্য আমাদের কি দিতে হবে? সিএইচও মূলক দিতে হবে, অ্যালডিহাইড মূলক দিতে হবে, এবং বাকি হাতগুলাতে একটা করে হাইড্রোক্সিল দিতে হবে। এছাড়াও যে হাতগুলো ফাঁকা থাকবে এখন, সেইগুলাতে আমাদের হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। সো হাইড্রোজেন দ্বারা আমি পূর্ণ করলাম। তাহলে দেখো তো এখানে যে যৌগটা তৈরি হইলো সেটা তো অ্যালডোজ, এবং এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তার মানে কি এটা আবার ট্রায়োজও। তাহলে অ্যালডোট্রায়োজের উদাহরণ কোনটা ভাইয়া? অ্যালডোট্রায়োজের উদাহরণ হচ্ছে গ্লিসারালডিহাইড। তাহলে এই যৌগটাকে আমরা বলবো গা। তাহলে ধা কিভাবে তৈরি করতে হবে ভাইয়া? ধা তৈরি করার জন্য আমরা আবারও 3টা কার্বন নিব। কেন? কারণ এটা হচ্ছে ট্রায়োস। এবং কিটোনমূলক তো অবশ্যই 1 নাম্বার কার্বন আমরা দিতে পারবো না, কিটোনমূলক দিতে হবে 2 নাম্বার কার্বনে। তাহলে 2 নাম্বার কার্বনে একটা কিটোনমূলক দিলাম। আচ্ছা, এরপরে বাকি হাতগুলোতে হাইড্রোক্সিল মূলক দিব, এবং আরো যে হাতগুলো ফাঁকা থাকবে সেগুলোতে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তাহলে এই যে দেখো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তাহলে এটাই তো ধা। কিভাবে বুঝলাম এটা ধা? কারণ এই যে দেখো এখানে কিটোনমূলক আছে, তাহলে এখানে কিটোনমূলক দিলাম, তার মানে কি কিটোট্রায়োস হয়ে গেল। এখানে অ্যালডিহাইড মূলক দিলাম, তার মানে কি এটা হচ্ছে অ্যালডোট্রায়োস। তাহলে দেখো এই যে এইটা এখানে সিএইচও দিলেই সেটা হচ্ছে কিটোট্রায়োস, এবং সিও দিলে সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যালডোট্রায়োস, ওইটা হচ্ছে কিটোট্রায়োস। ঠিক আছে, যার একটা নাম হচ্ছে গ্লিসারালডিহাইড এবং আরেকটা হচ্ছে ট্রাইহাইড্রোক্সি এসিটোন। আচ্ছা, এখন এই নামগুলো আসলে তোমরা আরো একটা অধ্যায়ে শিখবা, সেটা হচ্ছে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্বে। তোমরা যখন গ্লাইকোলাইসিস পড়বা, গ্লাইকোলাইসিস পড়ার সময় এই গাধা বিষয়টা পাবা। যখন আচ্ছা আমি গ্লাইকোলাইসিস পড়িয়েছি, তোমরা ওই ভিডিওটা একবার দেখবা, তাইলে তোমাদের গ্লাইকোলাইসিস একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো দেখো। তাহলে এগুলোর কাজ কি? কাজ হচ্ছে এরা উদ্ভিদে ফসফেট এস্টার হিসেবে থাকে। এই গাধা এরা ফসফেটের এস্টার হিসেবে থাকে, এবং শ্বসন সালোক সংশ্লেষণে এটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এইটা শ্বসনের কোন চক্রে পাওয়া যায়? গ্লাইকোলাইসিসে পাওয়া যায়। এটা আমরা তো পড়বো নবম অধ্যায়ে, গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে পাওয়া যায়, এবং সালোক সংশ্লেষণের কোন ধাপটাতে পাওয়া যায়? মনে রাখো C3 ধাপ পড়ার সময় এটা তোমরা পাবা। ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর আসো টেট্রোস। তাহলে টেট্রা মানে কি? টেট্রা মানে হচ্ছে 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালডোস এবং কিটোস, এই দুই ধরনের শর্করা আমাদের বানাইতে হবে। তাহলে 4টা কার্বন ফার্স্টে দিয়ে নিই, 4টা কার্বন দিয়ে নিলাম। তাহলে অ্যালডোস বানানোর জন্য আমাদের অ্যালডিহাইড মূলক দিতে হবে, বাকি হাতগুলা দিব হাইড্রোক্সিল, বাকি হাতগুলাতে দিয়ে দিলাম হাইড্রোক্সিল মূলক। আচ্ছা, আরো যে হাতগুলা ফাঁকা আছে সেটা আমি পূরণ করলাম হাইড্রোজেন দ্বারা। তাহলে এই যে হাইড্রোজেন দ্বারা হাতটা পূরণ হয়ে গেল। তাহলে অ্যালডোটেট্রোস, সিম্পল কথা। তাহলে এইটার নামই হচ্ছে ইরিথ্রোস। তাহলে এই অ্যালডোটেট্রোজের নাম হচ্ছে ইরিথ্রোস। আচ্ছা, এখানে লেখা আছে দেখো ইরিথ্রোস। আর কিটোটেট্রোস কিভাবে বানাবো? তাহলে 4টা কার্বন দিব, 4টা কার্বন 3 4, 2 নাম্বার কার্বনে দিতে হবে কিটোনমূলক, বাকি হাতগুলোতে হাইড্রোক্সিল মূলক। একদম ইজি না ভাইয়া? ওকে, তাহলে বাকি হাতগুলোতে আমি দিলাম হাইড্রোক্সিল মূলক। এছাড়াও যে হাতগুলো ফাঁকা থাকবে সেগুলোতে হাইড্রোজেন দ্বারা আমি পূর্ণ করে দেব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। ঠিক আছে ভাইয়া, তাহলে এইটা হচ্ছে ইরিথ্রুলোস, এবং এটা হচ্ছে একটা কিটোটেট্রোস। এবং এই যে ইরিথ্রোস 4 ফসফেট, এটাও কিন্তু তোমরা যখন C3 চক্রটা পড়বা সালোক সংশ্লেষণে, সেই সময়টাতে পাবা, তাই না? তাহলে এই যে দেখো ক্যালভিন চক্র বা C3 চক্র এখানে বিশেষ ভূমিকা পালন করে, এবং উদ্ভিদে ইরিথ্রোস 4 ফসফেট হিসেবে এটা বিরাজ করে। তাহলে এটা C3 চক্র পড়ার সময় তোমরা বুঝতে পারবা, ইরিথ্রোস 4 ফসফেট তোমরা পাবা। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে দেখো আমরা টেট্রোস পড়লাম, তাহলে এখন তোমরা ইজিলি এই পেন্টোসটা বানাইতে পারবা না? ওকে, সো আমরা পরের ভিডিওতে এই পেন্টোস বানাবো, এবং পেন্টোস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমরা পড়বো।
সো ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে আরো গভীরে প্রবেশ করব।